আজকের যে এক্সপোটা এখানে শুরু হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব সহ যে সকল কান্ট্রিগুলো এখানে তাদের শ্রমিক এখানে তারা দিয়ে থাকেন এবং যে সকল কান্ট্রিগুলোর শ্রমিক এখানে কাজ করেন তাদের মান উন্নয়ন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিভাবে ডেভেলপ করা যায়, একজনের সাথে এক দেশের সাথে আরেক দেশের কিভাবে সমন্বয় করা যায়, শেয়ার করা যায়, এমন একটি উদ্যোগ তারা এখানে নিয়েছেন। আমরা একজন প্রবাসী হিসাবে এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করি। আশা করি আগামীতে যারা আমরা এখানে শ্রমিক রয়েছি তাদের জীবনযাত্রার মান, তাদের কর্মস্থল, তাদের সকল বিষয় আরো উন্নত হবে এই প্রত্যাশা আমরা করছি। আপনি পূর্ণ মিনিং হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এটি হচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে প্রাইভেট এজেন্সি যেমন ওয়ার্কার পাঠায়, শ্রমিক পাঠায়, ম্যান পাওয়ার পাঠায়, ঠিক এটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি এজেন্সি, যার মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার গিয়ে থাকে। সরকার যখন কোনো একটি দেশের সাথে চুক্তি করে, এমইউ করে, তার বেসিসে বয়সের হচ্ছে ওই সমস্ত দেশে যে সমস্ত এমপ্লয়ার আছে, কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনার স্বল্প খরচে জিরো মাইগ্রেশন আমাদের পলিসি, যাতে সবচেয়ে ন্যূনতম কতটুকু খরচ দিয়ে একজন মানুষকে বিদেশে পাঠানো যায় এবং সেই এমপ্লয়ার এবং সেই নিয়োগকর্তা যে সমস্ত শর্তের কথা বলবে তা সেই দেশে গিয়ে যেন আমার শ্রমিক ভাইটি যাতে করে সবটুকু কথা সেখানে কিন্তু সে বুঝে পায়। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমরা সবচেয়ে বড় যে কাজটি করি সেটি হচ্ছে নিয়োগকর্তার কাছ থেকে আমাদের শ্রমিক ভাইয়ের যাবতীয় খরচ আমরা আদায় করি, বিমান ভাড়া থেকে শুরু করে অন্যান্য খরচ। আমাদের মধ্যবর্তী বাড়তি কোনো খরচের কোনো প্রয়োজন হয় না, যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি এজেন্সি, রিক্রুটিং এজেন্সির মতো। সঙ্গত কারণেই এর কোনো বাড়তি খরচের প্রয়োজন হয় না। আমরা সবটুকু খরচই আদায় করে থাকি হচ্ছে নিয়োগকর্তার কাছে থেকে, এমপ্লয়ারের কাছে শুরু করে সৌদি আরব পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশ আমাদের এই যুবক শ্রেণীকে কাজে লাগতে পারে। এবং আমাদের আপনি শুনবেন এই বিভিন্ন দেশের খোঁজখবর নিলেই যে আমাদের কর্মীরা অত্যন্ত হার্ড ওয়ার্কিং, আমাদের কর্মীরা ল অ্যাবাইডিং, এবং দুই একজন তো থাকে সবসময়, একটা ব্যতিক্রম থাকে দুই একজন এরকম করে। কিন্তু পার্টিকুলারলি আমাদের কিন্তু বাংলাদেশি শ্রমিকদের সুনাম আছে যে তারা অত্যন্ত পরিশ্রমী, তারা অত্যন্ত আইন মান্য করে এবং তারা তাদের কাজটা মনোযোগ দিয়ে করে। সেই সুনামটা আমরা কাজে লাগাতে চাই এবং আমাদের যুবক শ্রেণী যারা আছে তাদেরকে আমরা আরও স্কিল করে, আরও দক্ষ করে আমরা পাঠাতে চাই বাইরে, তাদের দ্বারা তাদের নিজেদেরও পরিবারের উন্নতি হয়, তাদের সাংসারিক উন্নতি হয় এবং একভাবে যাতে দেশও উপকৃত হয়, সেগুলো করার জন্য আমরা চেষ্টা করি। বেসিক্যালি প্রবাসী সেবা হচ্ছে একটা মার্কেট প্লেস, যারা বিভিন্ন দেশে গিয়ে ওই দেশের কি কি ক্ষেত্রে ডিমান্ড আছে এবং সেটা অ্যানালাইসিস করে এবং ওই ডিমান্ড যারা তৈরি করছে ওই দেশের কোম্পানিগুলোর সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, ইউনিভার্সিটি এবং ট্রেনিং সেন্টারের সাথে সংযোগ স্থাপন করে। তো আমরা বেসিক্যালি এই দুই সাইডের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটার ম্যাচ মেকিং করছি। প্রবাসী সেবার কাজ সেটা। আর আমরা একসাথে সৌদি আরবে আমরা বাংলাদেশ থেকে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের আমাদেরকে সাথে নিয়ে এসেছি, যেন তারা তাদের যে জায়গাগুলিতে যে এজেন্সি যে বিষয়ে দক্ষ, যে বিষয়টি নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, সেই ক্ষেত্রে সৌদি রিক্রুটারদের সঙ্গে যেন আমরা কানেক্ট করতে পারি। সেই জন্য আমরা একসাথে বাংলাদেশ প্যাভিলিয়ন হিসাবে এখানে আমরা বাংলাদেশের অনেকগুলি রিক্রুটিং এজেন্সিকে উপস্থাপন করছি। সবাই আমাদের প্রিয় নেতা, দল একজনকে দিতে পারবে, যাদেরকে দেয় নাই তাদেরকেও দল বিভিন্ন সরকারের সম্মানী পদে অধিষ্ঠিত করে তাদেরকে এই সম্মানিত করবেন। এই মীর হেলাল ভাইয়ের জন্য কাজ করার জন্য আমরা প্রবাসীও কাজ করবো এবং দেশের সর্বোচ্চ চেষ্টা করবো দেশে গিয়ে আমাদের জন্য আমাদের কাজ করার জন্য। আপনারা জানেন 12 লক্ষ প্রবাসী আমিরাতে আছে, মোর দেন। এর মধ্যে আবার লক্ষাধিক লোক আমাদের হাটহাজারির, যেহেতু চট্টগ্রাম লোক এখানে বেশি, সেই সুবাদে আমরা আসলে বিশাল একটা ভোট ব্যাংক এখানে আমিরাতে আছি।
আমরা অলরেডি পরিকল্পনা শুরু করেছি যে আমরা কিভাবে একসাথে কাজ করা যায়, কিভাবে সবাইকে একটা নেটওয়ার্কের মধ্যে আনা যায়। অনেক বছর পরে এই বাংলাদেশে ভোট দিতে পারবো আর প্রবাসীরা ভোট দিতে পারবে, এটা অনেক আনন্দের বিষয়। বিশ্বের বিভিন্ন জায়গায় যাই আমরা দেখি আমাদের ওই হিসাবে আমাদের এলাকাটা উন্নত হয় নাই। আমরা আশাবাদী সকলের দোয়া নিয়ে সাপোর্ট নিয়ে হেলাল সাহেব এগিয়ে গেলে আমাদের হাটাদারির উন্নতির জন্য উন্নয়নের জন্য উনি এই কাজগুলো করবেন, আমরা আশাবাদী। দলে যাকে প্রতীক দিয়েছে, যে নমিনেশন পেয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য কাজ করব। উন্নয়ন করবে, যে বাইপাস রোড করবে, আমি মনে করি এটা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দিয়ে সম্ভব। যিনি দীর্ঘ 17 বছর মামলা হামলা উপেক্ষা করে নির্যাতিত নেতা কর্মীদের পাশে থেকে ফ্যাসিস্ট পতনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমাদের সেই প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে হাটাদারিতে নমিনেশন দেওয়ায় আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দেশ নেত্রী এবং খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি হাটাদারির অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে হাটাদারিবাসী এই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দানের শীষে ভূমিধস বিজয় করে দিবে ইনশাআল্লাহ। বর্তমানে আমরা যে একটা ভোটার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃপা ধন্যবাদ। ওনাকে যে দানের শীষে মনোনয়ন দিয়েছেন, সেজন্য জাতীয়তাবাদী পরিবার যারা আছে, যারা এই মনোনয়ন বোর্ডে ছিলেন, তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে একটা নতুন প্রজন্মের একজন নেতা চয়েস করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বিগত মানে দলের দুঃসময়ে যিনি সবসময় মাঠে ছিলেন, আমাদেরকে সাথে রেখেছিলেন, আমাদের সাথে ছিলেন, সেজন্য ওনাকে মনোনীত করায় আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা প্রবাসে এখন প্রায় আপনারা জানেন 12 লক্ষ প্রবাসী আমিরাতে আছে, মোর দেন। এর মধ্যে আবার লক্ষাধিক লোক আমাদের হাটহাজারী, যেহেতু চট্টগ্রাম লোক এখানে বেশি, সেই সুবাদে আমরা আসলে বিশাল একটা ভোট ব্যাংক এখানে আমিরাতে আছি। আমরা অলরেডি পরিকল্পনা শুরু করেছি যে আমরা কিভাবে একসাথে কাজ করা যায়, কিভাবে সবাইকে একটা নেটওয়ার্কের মধ্যে আনা যায়। হেলাল সাহেব এগিয়ে গেলে আমাদের হাটাদারির উন্নতির জন্য উন্নয়নের জন্য উনি যেহেতু বড় মনের মানুষ, উনি এই জিনিসগুলো উনি প্রতিনিয়ত অনুধাবন করেন, উনি এই কাজগুলো করবেন, আমরা আশাবাদী। তো বাকি আমাদের এলাকার জন্য অনেক বিভিন্ন ছোট ছোট সমস্যাগুলো আছে, সেইগুলা স্টেপ বাই স্টেপ উনি করে যাবেন, আর আমি আশা করি উনি পারবেন। ওনার সেই প্রতিভা আছে। উনি একজন দক্ষ ব্যক্তিকে একটা নমিনেশন দিয়েছেন, সেজন্য আমরা অনেক আনন্দিত। ওনার বাবা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয় ছিলেন, মেয়র ছিলেন। ওই সময় আমাদের হাটাদারিতে অনেক বেকার যুবককে চাকরি দিয়েছেন। তার ধারাবাহিকতা ইনশাল্লাহ এবারও মীর হেলালে ওনার কাজটাকে চালিয়ে যাবেন। আমাদের বেকার যারা আছে দেশের মধ্যে শিক্ষিত বেকার, ইনশাল্লাহ তারা সবাই আশা করি মীর হেলালও সেইভাবে কাজ করবে ইনশাল্লাহ। হাটাদারিতে মহিলা কলেজ এবং ইন্ডাস্ট্রি মেল কারখানা করবে, আর রাস্তাঘাটের উন্নয়ন করবে, যে বাইপাস রোড করবে। সেই জন্য আমরা সবাই চাই মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দানের শীষে জয়যুক্ত হয়ে সংসদে যাবে। আমাদের তিনজনে খুব যোগ্যতা সম্পন্ন। একজন দল নমিনেশন দিয়েছে একজনকে, তার প্রতীক হচ্ছে ধানের শীষ এবং তিনি হচ্ছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। আমরা প্রবাস থেকেও কাজ করব ইনশাল্লাহ। ইলেকশনের আগে দেশে গিয়েও ধানের শীষের প্রতীক, জাতীয়বাদী দলের প্রতীক তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। 7ই নভেম্বর 1975 সালের 7ই নভেম্বর এটাকে আমরা বলি জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, যেটা আপনার যেই সময় প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন এবং বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন, প্রথম জিয়াউর রহমান। তখন এই যে 31 দফা আমাদের যে রাষ্ট্র নির্মাণের 31 দফা দেশনেত্রী তারেক রহমান, আমাদের এগুলা প্রচার করতে হবে মানুষের। এটা বাংলাদেশে করতেছে, আমাদের এখানে যদি সুযোগ নেই, আমরা অন্যভাবে আমাদের পরিবার পরিজন যারা আছে, আমরা তো এখান থেকে অনেকেই তাদেরকে সাহায্য সহযোগিতা করি। বিশেষ করে অনেক মানুষই আমাদের
সংগতি দিবস যদি না হতো তাহলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে কোনো ব্যক্তি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন বা ভবিষ্যতে আমরা ওনার দল বাংলাদেশে সার্ভাইভ করবে এখন বৃহত্তর দল হিসাবে, সেটাও থাকতো না। তাহলে আমাদেরকে সবচেয়ে মূল্য দিতে হবে, সবচেয়ে গুরুত্ব দিতে হবে 7 নভেম্বর সিপাহী বিপ্লবকে। ব্যারেক থেকে, গৃহবন্দী থেকে শহীদ জিয়াউর রহমানকে মুক্তি করে দেশের দায়িত্বভার দেন। ঐতিহাসিক 7 বিপ্লবের সেই দিন বৃহস্পতিবার দিবাগত রাতের শুক্রবারের শেষ প্রহরে ঢাকা শহর হয় এক আনন্দের শহর নগরী। শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা শহর নগর ভিত্তিক যেই আনন্দ উচ্ছ্বাস মানুষ দেখেছে। মানুষ বুলেটের মধ্যে গুলির পরিবর্তে ফুলের মালা পরিয়ে এসে আনন্দ মিছিল করেছেন। জিয়াউর রহমান কিন্তু ক্ষমতার লোভ লালসা করেননি, ওনাকে কিন্তু ব্র্যাকে চলে গিয়েছিলেন। আওয়াম জনতায় ওনাকে আবার ব্র্যাক থেকে ফিরিয়ে এনে তারপর তাকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সে ক্ষমতার লোভী ছিলেন না, সে ক্ষমতার জন্য প্রভোগ করেননি। দেশের বিদেশের অনেকেই গাত্রদাহ ছুটে গেছে, কারণ তারা দেখেছে যে এই লোক নিজের জীবন ত্যাগ করে, নিজের পরিবারের মায়া মমতা ত্যাগ করে, দেশের জন্য কোনো প্রস্তুতি নাই, কিছু নাই, শুধু দেশপ্রেমে উদ্ধ হয়ে যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যিনি স্বাধীনতা ঘোষণা দিতে পেরেছেন, উনি এখন সেনাবাহিনী প্রধান হয়েছেন। উনি যদি সেনাবাহিনীতে থাকে, উনি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তো আমাদের যারা বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের গণতন্ত্র চায় না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণতা চায় না, আমাদের কিছু প্রতিবেশী দেশ তাদের গাত্রদাহ ছুটে গেছে। তারা চেষ্টা করেছে না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এখান থেকে কি হটাইতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো সুসংগঠিত করবো মনের বুকে, এবং সবাই আমরা একসাথে কাজ করে আগামী নির্বাচনে দানের শীষকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই যে আমরা পারবো সশরীরে গিয়ে বাংলাদেশে নির্বাচন করার চেষ্টা করব, এবং যারা এখানে থাকবো আমরা সবাই এখান থেকে চেষ্টা করব আমাদের অন্তত আমাদের প্রত্যেকটা পরিবারকে, পরিবারের সকল ভোটকে যেন আমরা দানের শীষে আমরা আমাদের পক্ষে নিতে পারি। সংযুক্ত আরব আমিরাতে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের প্রত্যাশিত ও বহু প্রতীক্ষিত প্রবাসী বাংলাদেশি প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়ে গেল। গত 8 নভেম্বর শনিবার দুবাই ইরানিয়ান ক্লাবের ফুটবল মাঠে পিবিএল-এর এই উদ্বোধন যেন সমস্ত গুঞ্জন থামিয়ে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের প্রথম খেলা উদ্বোধন ঘোষণা করেন কনসুলেটের প্রেস উইংয়ের প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমান। পরস্পর যে শুভেচ্ছা বিনিময় এবং খেলাধুলার মাধ্যমে যে সুন্দর স্মৃতি, এটাই জীবনের পাথেয় হয়ে থাকবে। জয় পরাজয় থাকবেই। উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে রংপুর ও খুলনা বিভাগ ড্র করে। ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রংপুর বিভাগের খেলোয়াড় তাহের। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে সিলেটকে হারিয়ে বিজয় আসে রাজশাহী বিভাগের কোটায়। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় রাজশাহী টিমের মাসুদ। ভালো লাগছে, অল্প সময়ের মধ্যেকার এই আয়োজনে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি কমিউনিটির, এবং আশা করব আমরা ভবিষ্যতে আরো অনেক বড় আকারে এটা যেন আমরা করতে পারি। আগামী 15 নভেম্বর শনিবার চট্টগ্রাম বনাম রংপুর এবং ঢাকা বনাম রাজশাহীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে এখানে সবাইকে একত্রিত করা, সবাই একসাথে মিলেমিশে থাকা। জন্য অনেক দরকার। ওরা ম্যাক্সিমাম ওদের লাইফ যেটা যায় এটা হলো আপনার জবে, ব্যাক টু হাউস, ব্যাক টু কান্ট্রি, এরা এইটাইতেই থাকি যায়। আলহামদুলিল্লাহ সকল বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিতে আমাদের জাঁকজমকপূর্ণভাবে আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা চালু করতে পেরে অনেক খুশি। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সময় বাংলাদেশের মালিকানাধীন ইনডোর বা আউটডোর গ্রাউন্ড করা নিয়ে আলোচনা হলেও এখনও এই আলোচনার সুফল আসেনি। অথচ এই সেক্টর থেকে ভালো আয় হতে পারে এমনই প্রত্যাশা প্রবাসীদের। যদি একটা ভালো ইনভেস্টর পাওয়া যায়, এটা খুবই লাভজনক ব্যবসা, ওয়ান টাইম ব্যবসা। শুধু মাঠের পরিচর্যা এবং আপনার ইলেকট্রিসিটি বিল ছাড়া আর তেমন কিছু না। একটা সময় তো ছিল যে আমাদের এরকম আইডিয়া ছিল যে আমাদের কমিউনিটিতে একটা অর্গানাইজেশন গড়ে উঠবে যার মাধ্যমে আমরা করতে পারবো। যাই হোক, বিভিন্ন কারণে তা হয়নি। গুণীজন ওনারা যদি এগিয়ে আসেন, এটা করাটা কোনো ব্যাপার না। আমরা চাই আমাদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সবগুলোর যেন একটা গ্রাউন্ড হয়। নিজস্ব গ্রাউন্ড প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে আমাদের বিশ্বাস। এবং আমরা যারা সরকারের কাছেও আমরা আবেদন করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য নওশের, রাশিদুর রহমান চৌধুরী, রেজাউল করিম রেজা, ফারুক হাসান, মীর মহিউদ্দিন মিন্টু, প্রকৌশলী রেজাউল করিম ও জাহিদ আহমেদ সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।